এডুকেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের যেটা আলোচনা হচ্ছিল লেসন 2 মানে দ্বিতীয় অধ্যায়ে শিকলের উপাদান মানসিক ক্ষমতা। এই মানসিক ক্ষমতার প্রকৃতি সম্পর্কে বিভিন্ন মনোবিদ গবেষণা করেছেন। তাদের গবেষণার ফলে যে তত্ত্ব বা মতবাদগুলো উঠে এসেছিল তার মধ্যে তোমাদের এখানে আলোচনা হয়েছে দুটো। একটা হচ্ছে চার্লস স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আর একটা থার্স্টনের বহু উপাদান তত্ত্ব। চার্লস স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব নিয়ে আলোচনা গতদিন হয়েছে। আলোচনা তোমাদের ডিটেলসেই করেছি, পুরো একদম পরীক্ষা, পর্যবেক্ষণ, তারপর বিশ্লেষণ, তারপর সিদ্ধান্ত, তারপর ছবিটা দিয়ে বুঝিয়ে দিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং তিনি বলছেন যে কোনো ধরনের কাজ করতে, ভৌতিক কাজ করতে গেলে দুটো মানসিক ক্ষমতার প্রয়োজন হয়। একটা সাধারণ মানসিক ক্ষমতা যেটা সব কাজে লাগে, আর একটা বিশেষ মানসিক ক্ষমতা যেটা বিশেষ বিশেষ কাজে লাগে, যেটা সংখ্যায় অনেক। এটা তোমরা বুঝিয়ে দিয়েছি আগের দিন, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু তোমাদের বারবার আমি বলছি, বারবার ক্লাস নেওয়ার শুরুতে তোমরা বলে দিচ্ছি যে তোমাদের কিছু প্রশ্ন দিয়ে আমি সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমরা আমাকে কেউ কিন্তু লিখে দেখাও না। এটা কিন্তু তোমাদের খুব খারাপ অভ্যেস। তোমাদের বলার সাথে তোমরা দেখাচ্ছ না, কিন্তু এরপর গার্জেন কল করবো, তখন কিন্তু তোমাদের সমস্যায় পড়ে যাবে। তোমাদের যে একজন দুজন ছাড়া, স্নেহা ছাড়া, বলতে আমার দিদানে স্নেহা ছাড়া কেউ কিন্তু দেখা হচ্ছে না। তোমাদের প্রশ্নগুলি দেওয়া হয়, প্রশ্নগুলির উত্তর তোমরা আমাকে লিখে অবশ্যই দেখাবে। তোমরা আবার বলে দিলাম, তোমরা কিন্তু সবাই দেখাবে আমাকে। যাই হোক, আজকে তোমাদের আগের দিন স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব হয়েছে, পরে আরও একটা তত্ত্ব, একটা থিওরি, যেটা তোমার স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের পরবর্তীকালে নতুন একটা থিওরি, স্পিয়ারম্যানের তত্ত্বের সমালোচনা করে, স্পিয়ারম্যানের যে তত্ত্ব দিয়েছিলেন তার সমালোচনা করে অপর একজন বিখ্যাত মনোবিদ থার্স্টন, তিনি আবার নতুন একটা তত্ত্ব দিয়েছেন। তিনি স্পিয়ারম্যানের তত্ত্বটাকে বলেছেন ওটা যে অস্বীকার করেছেন, আর কি অস্বীকার করে উনি নতুন তত্ত্ব দিয়েছেন বা থিওরি দিয়েছেন বা মতবাদ দিয়েছেন। মানে শুধু সমালোচনা করলে তো হবে না, তার সমালোচনা করতে হবে, প্লাস তার নতুন কিছু বলতে হবে, নতুন থিওরি তিনি নতুন থিওরি দিয়েছেন, যেটাকে বলা হয় থার্স্টনের বহু উপাদান তত্ত্ব। ইনি স্পিয়ারম্যানের তত্ত্বের বিরোধিতা করে নতুন থিওরি দিয়েছেন। তো কি বলছেন আমরা দেখব। তার আগে চার্লস স্পিয়ারম্যানের তত্ত্বটা আমরা দেখেছি, যেখানে উনি বলছেন যে মানুষের যে মানসিক ক্ষমতা, মানুষ যে বিভিন্ন কাজ করে, বৌদ্ধিক কাজ, দুটি মানসিক ক্ষমতা বা দুটি মানসিক উপাদানে তারা কাজ করে। একটা সাধারণ মানসিক ক্ষমতা, এটা সমস্ত কাজে লাগে, একটা বিশেষ মানসিক ক্ষমতা। থার্স্টন তার তত্ত্বে বলছে মানসিক ক্ষমতার প্রকৃতি সংক্রান্ত স্পিয়ারম্যানের মতবাদকে কেন্দ্র করে পরবর্তীকালে মনোবিজ্ঞান বহু গবেষণা, পরবর্তীকালে আরও গবেষণা হয়েছে। স্পিয়ারম্যান প্রথম করেছিলেন মানসিক ক্ষমতা নিয়ে, মানসিক ক্ষমতা সংক্রান্ত প্রথম গবেষণাটা কে করেছিল? মনোবিদ চার্লস স্পিয়ারম্যান, যেটা তোমরা আগে পড়েছো। এর পরবর্তীকালে আরও অনেক মনোবিদ এই নিয়ে গবেষণা, এই যে মানসিক ক্ষমতা নিয়ে, প্রকৃতি নিয়ে গবেষণায় আরও অনেক মনোবিদ গবেষণা করেছেন। তারপরে স্পিয়ারম্যানের পরবর্তীকালে যারা আবার গবেষণা করেছিলেন, তারা অনেকে কিন্তু স্পিয়ারম্যানের যে তত্ত্ব এইটার কিন্তু সমালোচনা করেছেন, বলছেন এটা ভুল, এটা অনেকেই বলছেন এটা ঠিক নয়, এটা বেঠিক, অনেকেই বলেছেন। অনেক যারা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের সমালোচনা করেছেন। আমরা জানি মনোবিদ স্পিয়ারম্যান তার মতবাদ প্রতিষ্ঠার জন্য বিশেষ গাণিতিক কৌশলের আশ্রয় গ্রহণ করেছিলেন, কিন্তু তার ব্যবহৃত গাণিতিক কৌশলে পরবর্তীকালে আরও উন্নতি ঘটেছে, আর তারই প্রভাবে মানুষের মানসিক ক্ষমতাকে বিশ্লেষণের মধ্যে পরিবর্তন হয়েছে। স্পিয়ারম্যান যে গাণিতিক কৌশলটা ইউজ করেছিলেন, আমরা দেখেছি যে দুটো কৌশল, একটা হচ্ছে সহগতি সহগাঙ্ক আর একটা উপাদান বিশ্লেষণ পদ্ধতি। পরবর্তীকালে স্বাভাবিকভাবেই যত দিন গিয়েছে ততই গাণিতিক কৌশলের উন্নতি হয়েছে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। যত দিন যাবে গাণিতিক কৌশলে উন্নতি হবে, এটা তো স্বাভাবিক জিনিস। আর তার প্রভাবে মানসিক ক্ষমতা নিয়ে পরবর্তীকালে যারা গবেষণা করেছেন, যে মনোবিদরা গবেষণা করেছেন, ফলে তাদের থিওরি বা মতবাদ অন্যরকম হবে, এটা স্বাভাবিক। যত গাণিতিক বিশ্লেষণের পদ্ধতি যত চেঞ্জ হবে, এই মতবাদও তত চেঞ্জ হবে। ফলে স্পিয়ারম্যান যে গবেষণা করেছিলেন, যে কৌশল গবেষণা করেছিলেন, পরবর্তীকালে সেই কৌশল আরো উন্নতি হয়েছে।
এবং উন্নতি হওয়ার ফলে তার মাধ্যমে যে যে তোমার মানসিক ক্ষমতা নিয়ে যে গবেষণা করেছেন পরবর্তী মনোবিদরা, তারা কিন্তু আরো অন্যরকম কথা বলছেন, এবং তাদের যৌক্তিক পরিবর্তন করে তারা অন্যরকম যুক্তিও দিয়েছেন। এই মনোবিজ্ঞানের যুক্তি আলাদা, গাণিতিক কৌশলও আলাদা হয়ে গেছে, প্লাস এই পরবর্তীকালে যারা মনোবিদ তাদের যুক্তিও অন্যরকম হয়ে গেছে। এই সবের ফলে মানুষের মানসিক ক্ষমতা প্রকৃতি সম্পর্কে বিভিন্ন ধরনের মতবাদ গড়ে উঠতে থাকে। এই সব পরবর্তী মতবাদ একটি হলো বহুপরন্ত। এই যে গাণিতিক কৌশলের পরিবর্তন এবং এই যে তোমার যৌক্তিক পরিবর্তন মানে যুক্তির পরিবর্তন, এর ফলে পরবর্তীকালে আরো অসংখ্য মতবাদ গড়ে উঠলো। এই মানসিক ক্ষমতা নিয়ে, মানুষের যে মানসিক ক্ষমতা যেটা আমাদের শিখনে সাহায্য করে, সেইটা নিয়ে পরবর্তীকালে আরো অনেক মতবাদ গড়ে উঠলো। এই সকল মতবাদগুলোর মধ্যে বহু উপাদান তত্ত্ব একটা বিখ্যাত মতবাদ। এই সকল আরো যতগুলো মতবাদ গড়ে উঠেছিল পরবর্তীকালে, তার মধ্যে একটা বিখ্যাত হলো সেটা হলো বহু উপাদান তত্ত্ব। এই মতবাদের প্রবর্তক হলেন থার্স্টন। মতবাদের প্রবর্তককে থার্স্টন, ইএল থার্স্টন একজন বিখ্যাত মনোবিদ। তিনি এই মতবাদের প্রবর্তন করেছিলেন। তিনি কি বলছেন, আমরা বহু উপাদান তত্ত্ব পেয়ে চলে এসেছি আমরা। এখানে তিনি কি বলছেন, থার্স্টন তার পরীক্ষায় বহু ব্যক্তি ভিন্ন ভিন্ন কাজ সম্পাদনের ক্ষমতা প্রাপ্ত পরিমাপ করে ভিন্ন এক পদ্ধতিতে বিশ্লেষণ করে পর্যবেক্ষণ করে দেখলেন যে কিছু কিছু কাজের মধ্যে সম্বন্ধ আছে ঠিকই, কিন্তু তার মধ্যে সহগতি সহগাঙ্ক এতই কম যে তার মধ্যে সাধারণ মানসিক উপাদান আছে এই সিদ্ধান্ত গ্রহণ করা যায় না, যেটা স্পিয়ারম্যান তার সমালোচনা সাসপেন্ড করলেন। থার্স্টনও পরীক্ষা করেছেন বহু ব্যক্তির নিয়ে। স্পিয়ারম্যান যেরকম বহু শিক্ষার্থী নিয়ে পরীক্ষা করেছিলেন, থার্স্টনও বহু ব্যক্তির নিয়ে পরীক্ষা করেছিলেন, করে বললেন যে স্পিয়ারম্যান যে বলছে যে বিভিন্ন কাজের মধ্যে একটা সম্পর্ক আছে, একটা সাধারণ মানসিক ক্ষমতা কাজ করছে, মানে একটা সাধারণ মানসিক ক্ষমতা যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কাজ করছে। উনি তো স্পিয়ারম্যান কি বলেছিলেন যে বিভিন্ন কাজের মধ্যে সহগতি সহগাঙ্ক নির্ণয় করে উনি বলেছিলেন যে বিভিন্ন কাজের মধ্যে যেহেতু একটা সম্পর্ক আছে, সেহেতু প্রত্যেক কাজে একটা মানসিক ক্ষমতা লাগে, সেটাকে কি বলা হচ্ছে, সাধারণ মানসিক ক্ষমতা। থার্স্টন বলছেন যে সহগতি সহগাঙ্ক উনিও নির্ণয় করেছিলেন, উনিও বিভিন্ন কাজের মধ্যে সহগতি সহগাঙ্ক নির্ণয় করেছিলেন। মানে স্পিয়ারম্যান যেটা নির্ণয় করেছিল যে শিক্ষার্থীদের বিভিন্ন কাজের মধ্যেকার সম্পর্ক সহগতি সহগাঙ্কের মাধ্যমে নির্ণয় করেছিলেন, থার্স্টনও কিন্তু নির্ণয় করেছিল। উনি অন্য কৌশলে করেছিলেন, করে উনি বললেন যে বিভিন্ন কাজের মধ্যে ওই মানে এই সহগতি সহগাঙ্কটা আছে বটে, মানে ওই সুযোগটা আছে বটে, মানে ওই সম্পর্কটা আছে বটে, কিন্তু ওই সম্পর্কটা মানে খুব বেশি নেই, খুব বেশি। স্পিয়ারম্যান যে বলছে যে ওটা খুবই আছে, হ্যাঁ, এবং ওটা আছে বলেই উনি বলছেন যে প্রত্যেক কাজে একটা সাধারণ মানসিক ক্ষমতা বা উপাদান ইউজ হচ্ছে। এই কথা না থার্স্টন বলছেন না, আছে, সম্পর্ক আছে, কিন্তু সম্পর্কটা খুব বেশি নেই, খুব বেশি সম্পর্ক নেই, এবং মানে এতটা সম্পর্ক নেই যে যার ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসা যায়। যে স্পিয়ারম্যান যেটা বলেছেন যে বিভিন্ন কাজ করতে গেলে একটা ক্ষমতা লাগে, যেটা সাধারণ মানসিক ক্ষমতা, বলছি এই সিদ্ধান্তে আসার মতো সম্পর্ক নেই, এবং সাধারণ সহগতি সহ নির্ণয় করে দেখলেন যে সম্পর্ক আছে, বিভিন্ন কাজের বৌদ্ধিক কাজের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু সম্পর্কটা এতটা বেশি নেই যে যার ওপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে আসা যায় যে প্রত্যেকটা কাজের জন্য একটা সাধারণ মানসিক ক্ষমতা প্রয়োজন। এই সিদ্ধান্তে স্পিয়ারম্যান যে সিদ্ধান্তটা এসছেন যে প্রত্যেকটা কাজের জন্য একটা সাধারণ মানসিক ক্ষমতা প্রয়োজন, সেই সিদ্ধান্তটা কিন্তু এই থার্স্টন কিন্তু অস্বীকার করছে। এছাড়া থার্স্টন তার প্রাপ্ত কর্ম সম্পাদন সংক্রান্ত তথ্য বা স্কোরগুলি বিশ্লেষণ থেকে লক্ষ্য করলেন যে কতগুলি কাজ একটি শ্রেণীতে দলবদ্ধভাবে অবস্থান করে, কারণ তাদের মধ্যেকার সহগতি সহগাঙ্কের মান একই রকম। এছাড়া থার্স্টন তার বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে পৌঁছলেন যে কতগুলি কাজ একটা শ্রেণীতে অবস্থান করে, মানে একটা শ্রেণী দলবদ্ধভাবে অবস্থান করছে, মানে একটা শ্রেণীতে এমন কতগুলি কাজ আছে যে কাজগুলির মধ্যেকার সহগতি সহগাঙ্ক একই রকম, উনি বলছেন যে কতগুলি কাজ একই রকম আছে, কতগুলি কাজ
একই রকম কাজ, মানে একই দলভুক্ত একই রকম কাজ আছে। স্পিয়ারম্যান যেরকম বলছেন এক একটা কাজ এক এক রকম, বাংলা কবিতা মুখস্থ করা একটা কাজ, ইংরেজি কবিতা মুখস্থ একটা কাজ, ঠিক আছে, গণিতের নাম তো একটা। উনি যে এক একটা কাজ এক রকম বলছেন। শাস্ত্র বলছে না, কতগুলো কাজ এমন আছে যেগুলো একই দলভুক্ত, তাদের মধ্যে সহজ মান আছে। কারণ তাদের মধ্যে তিনি কতগুলি কাজকে একই দলভুক্ত করছেন কি করে, শাস্ত্র কতগুলি কাজকে একই দলভুক্ত করছেন কিভাবে? কারণ তিনি দেখছেন যে এই সকল কাজগুলির মধ্যেকার সহগতি সহগাঙ্কের মান একই রকম, এইসব কাজগুলির মধ্যেকার সহগতি সহগাঙ্কের মান একই রকম। এর থেকে তিনি ধারণা করেন একই দলভুক্ত কাজগুলি একই মানসিক ক্ষমতার পরিচয়। সুতরাং এই যে কাজগুলোর একই দলভুক্ত উনি বলছেন এবং যে কাজগুলোর সহগতি সহগাঙ্কের মান একই রকম, তিনি বলছেন এই কাজগুলি একই মানসিক ক্ষমতার পরিচয়। স্পিয়ারম্যান যে বলছেন যে বিশেষ মানসিক ক্ষমতা এক একটা কাজ যেন এক একটা লাগে, সেটা শাস্ত্র বলছেন না, বলছে কতগুলো কাজ আছে যেগুলো একই রকমের একই দলভুক্ত কাজ এবং তাদের সহগতি সহগাঙ্কের মান একই রকম, এবং সেই কাজগুলি বলছে একই দলভুক্ত, এই কারণে তাদের একই মানসিক ক্ষমতার দ্বারা সেই কাজগুলো হয়। সেই কাজগুলো কিভাবে হয়? একই মানসিক ক্ষমতার দ্বারা হয়। নিজের ধারণাটিকে থার্স্টন বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে সর্বশেষ সিদ্ধান্ত উপনীত হলেন স্পিয়ারম্যান যাকে মানুষের সাধারণ মানসিক ক্ষমতা বলছেন, সেটি আসলে পরস্পর নিরপেক্ষ কতগুলি প্রাথমিক মানসিক উপাদান সমবায় বা দল। পরবর্তীকাল আরও গবেষণা করলেন থার্স্টন গবেষণা করে সিদ্ধান্ত এলেন যে স্পিয়ারম্যান যেটাকে সাধারণ মানসিক ক্ষমতা বলছেন, সেটা হবে তোমার, সেটা কি হবে? সেটা তোমার হবে কাজগুলো একই মানসিক ক্ষমতা পরিচয়। যেটাকে সাধারণ মানসিক ক্ষমতা বলছেন সেটা তোমার বলছে যে ওইটা আসলে থার্স্টন বলছেন ওইটা আসলে কতগুলো স্বাধীন পরস্পর, মানে সেটি আসলে কতগুলো নিরপেক্ষ মানে স্বাধীন কতগুলি প্রাথমিক মানসিক উপাদানের সমবায় বা দল। মানে ওটা একটা সাধারণ মানসিক ক্ষমতা না, বলছে ওটা অনেকগুলো সাধারণ মানসিক ক্ষমতার মানে তোমার হচ্ছে সমবায়, অনেকগুলো প্রাথমিক মানসিক উপাদানের সমবায়। ঠিক আছে, তাহলে স্পিয়ারম্যান যেটাকে সাধারণ মানসিক ক্ষমতা বলছে যেটা সব কাজে ব্যবহার হচ্ছে, থার্স্টন বলছেন সাধারণ মানসিক ক্ষমতা যেটা স্পিয়ারম্যান বলছে সেটা বলছে ওইটা কতগুলি প্রাথমিক মানসিক উপাদানের সমবায় বা দল। অর্থাৎ যে কোনো ধরনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য কতগুলি প্রাথমিকভাবে বিশেষধর্মী মানসিক ক্ষমতার প্রয়োজন হয় এবং কাজের প্রকৃতি অনুযায়ী তাদের মধ্যে কতগুলি দলবদ্ধ হয়। এবং সুতরাং বলছে যে কোনো কাজ করতে গেলে এই যে কতগুলি, স্পিয়ারম্যান যেটাকে সাধারণ মানসিক ক্ষমতা বলছেন, থার্স্টন সেটাকে বলছেন কতগুলি পরস্পর নিরপেক্ষ প্রাথমিক মানসিক উপাদানের সমবায়ের দল। এই যে কতগুলি পরস্পর নিরপেক্ষ প্রাথমিক মানসিক উপাদানের সমবায় দেওয়া দল বলছেন, যেটা স্পিয়ারম্যান সাধারণ মানসিক ক্ষমতা বলছেন যে কোনো কাজ করতে গেলে, যে কোনো ধরনের বৌদ্ধিক কাজ করতে গেলে এই যে কতগুলি প্রাথমিক সাধারণ মানসিক ক্ষমতা বলছে এগুলোই কাজে লাগে। কোনো কাজে এই সবগুলি ক্ষমতা একসাথে কাজে লাগে, আর কোনো কাজে হয়তো এর মধ্যে কয়েকটা লাগছে। ঠিক আছে, মানে এইগুলোর সাহায্যে স্পিয়ারম্যানের মধ্য কথা যেটা হলো, স্পিয়ারম্যান যেটাকে সাধারণ মানসিক ক্ষমতা বলছেন, থার্স্টন বলছে ওটা সাধারণ মানসিক ক্ষমতা বলে কিছু নেই, সাধারণ মানসিক ক্ষমতা বলে কিচ্ছু নেই। তাহলে ওটা কি বলছে? ওইটা হচ্ছে কতগুলি তোমার প্রাথমিক মানসিক উপাদানের সমবায় বা দল, যেটার সাহায্যে কি হয়, মানুষ যে কোনো ধরনের কাজ করে সুষ্ঠুভাবে সম্পাদন করে, যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করে। এবং তবে প্রত্যেকটি কাজে কিন্তু প্রত্যেকটা ক্ষমতা কাজে লাগে না, প্রত্যেকটি ক্ষমতা এই যে কতগুলি প্রাথমিক মানসিক উপাদান বলছে এগুলো কিন্তু প্রত্যেকটা কাজে প্রত্যেকটা লাগে না। কাজের প্রকৃতি অনুযায়ী কখনো মানে যত 4টে ক্ষমতা কাজে লাগলো, কখনো হয়তো 5টা, কখনো 6টা, এরকম ভাবে কাজে লাগে। এই যে বলছেন কতগুলি প্রাথমিক মানসিক উপাদানের সমবায় দল, কতগুলি মানে ওটা ওই জন্য নাম দেওয়া হয়েছে স্পিয়ারম্যানের এই যে থার্স্টনের এই যে থিওরিটা বা এই তত্ত্বটা বা মতবাদটা নাম দেওয়া হয়েছে বহু উপাদান তত্ত্ব।
এটাকে কি নাম দেওয়া আছে? বহু উপাদান। তার বহু উপাদান তত্ত্ব কি? যদি প্রশ্ন আছে আমি বলছি দেখো, থার্স্টনের বহু উপাদান বলতে কি বোঝো? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব বলতে কি বোঝো? বহু উপাদান তত্ত্ব বলতে কি বোঝো? তাহলে কি বলতে হবে? প্রশ্নটা বললাম, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব বলতে কি বোঝো? বলতে হবে স্পিয়ারম্যান যেটিকে সাধারণ মানসিক ক্ষমতা বলছেন সেটি আসলে পরস্পর নিরপেক্ষ কতগুলি প্রাথমিক মানসিক উপাদানের সমবায় বা দল। বলতে হবে থার্স্টন বলছেন বলতে হবে থার্স্টনের মত অনুসারে স্পিয়ারম্যান যেটিকে সাধারণ মানসিক ক্ষমতা বলছেন সেটি আসলে পরস্পর নিরপেক্ষ কতগুলি প্রাথমিক মানসিক উপাদানের সমবায় বা দল, যেগুলির সাহায্যে ব্যক্তি যে কোনো ধরনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে এবং কোনো কাজে প্রত্যেকটা ক্ষমতায় কাজে লাগতে পারে, আবার কোনো কাজে এর মধ্যে কয়েকটি ক্ষমতা কাজে লাগতে পারে, মানে কোনো কাজে সবকটা ক্ষমতায় কাজে লাগতে পারে, আবার কোনো কাজে কয়েকটি ক্ষমতা কাজে লাগতে পারে। এই যে তত্ত্বটার নামই হচ্ছে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব। থার্স্টনের কি তত্ত্ব? বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব তাহলে এটা বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে, তাহলে কি এখানে কি জিনিসটা তুমি কি দেখলে না, স্পিয়ারম্যান যেটা বলেছিলেন যে বিভিন্ন কাজের মধ্যেকার সহগতি সহগাঙ্গ নির্ণয় করে উনি বললেন যে বিভিন্ন কাজের মধ্যে একটা সম্পর্ক আছে, বিভিন্ন কাজের মধ্যে সম্পর্ক আছে। থার্স্টন বলছেন কি? বলছে না সম্পর্ক সহগতি, উনিও সহগতি সহগাঙ্গ নির্ণয় করে বলছেন সম্পর্ক আছে কিন্তু তার পরিমাণ খুবই কম, মানে এতই কম যে তার থেকে একটা সিদ্ধান্তে আসা যায় না, কোনো সিদ্ধান্তে আসা যায় না যে এক্ষেত্রে একটা সাধারণ মানসিক ক্ষমতা কাজ করছে, এই সিদ্ধান্তে আসা যায় না। যে সম্পর্কটা আছে তিনি বলেন যে স্পিয়ারম্যান যেটা বলছেন যে সম্পর্ক আছে এবং তার ভিত্তিতে তিনি সিদ্ধান্তে এসেছিলেন কি যে প্রত্যেকটা কাজে একটা সাধারণ মানসিক ক্ষমতা লাগে। সেটা থার্স্টন বলছেন যে না সম্পর্কটা আছে ঠিক, কিন্তু এতই কম যে তার ভিত্তিতে সিদ্ধান্তে আসা যায় না যে প্রত্যেকটা কাজের একটা সাধারণ মানসিক ক্ষমতা লাগবে, এই সিদ্ধান্তে আসা যায় না। এছাড়া থার্স্টন তারপরে আরো গবেষণা করেছেন, করে বলেছেন যে কতগুলো কাজ একই দলবদ্ধভাবে অবস্থান করে একটা এবং তাদের সহগতি সহগাঙ্গের মান একই রকম, এই কাজগুলি একই মানসিক ক্ষমতার প্রয়োজন, এই যে কাজগুলি একই মানসিক ক্ষমতার প্রয়োজন। সুতরাং এখান থেকে তিনি পরীক্ষা করে সর্বশেষ সিদ্ধান্ত নিলেন যে স্পিয়ারম্যান যেটাকে সাধারণ মানসিক ক্ষমতা বলছে সেটি আসলে কতগুলি পরস্পর নিরপেক্ষ প্রাথমিক মানসিক উপাদানের সমবায় বা দল, যেগুলি দ্বারা যে কোনো ধরনের কাজ সম্পাদন করা যায়, মানে মানুষ যে কোনো ধরনের কাজ সম্পাদন করতে পারে আর কি। কাজের প্রকৃতি অনুযায়ী এগুলো কখনো একসাথে কাজ করে, সবগুলো একসাথে কাজ করে, আবার কখনো হয়তো 3টে কি 4টে দলবদ্ধ হয়ে কাজ করে, মানে কখনো সবকটা ক্ষমতায় একসাথে কাজ করছে, আবার কখনো হয়তো 3টে কি 4টে, যে ছবির সাহায্যে তখন বুঝতে পারবে ব্যাপারটা, কখনো হয়তো 4টে কি 5টা লাগছে, কখনো 3টে লাগছে, এরকম ভাবে কাজ করছে। কাজের প্রকৃতি অনুযায়ী ওরা দলবদ্ধ হয়। এই যে থিওরিটা যেটা থার্স্টন দিল, এইটার নামই হচ্ছে বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব। ঠিক আছে, এইবার এই যে ছবিটা দেখছো তোমরা, এই যে কতগুলি প্রাথমিক মানসিক উপাদান বলছে, এখানে কতগুলি প্রাথমিক মানসিক, যে সাধারণ মানসিক ক্ষমতা যেটা স্পিয়ারম্যান বলছে সেটি আসলে কতগুলো প্রাথমিক মানসিক উপাদানের সমবায় বা দল, এই সেই ছবিটা। এই যে কতগুলো, এইটা একটা প্রাথমিক মানসিক উপাদান, এটা একটা প্রাথমিক মানসিক উপাদান, এটা প্রাথমিক মানসিক উপাদান, এটা একটা 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 প্রাথমিক মানসিক উপাদান, এটার প্রাথমিক মানসিক উপাদান। এই যে 7টা, কতগুলি মানে 7টা, কতগুলি মানে কি 7টা, এই যে কতগুলি বলছে এখানে 7টা। ঠিক আছে, 7টা প্রাথমিক মানসিক উপাদান, যেটা স্পিয়ারম্যান বলছে কত সাধারণ মানসিক ক্ষমতা, যেটা স্পিয়ারম্যান কি বলেছিলেন সাধারণ মানসিক ক্ষমতা, সেটি আসলে এই 7টি প্রাথমিক মানসিক উপাদানের সমাহার বা সমবায়। ঠিক আছে, সমাহার বা সমবায়। জিনিসটা বোঝা গেল। তাহলে তোমাদের একটা প্রশ্ন দিলাম আমি যে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব বলতে কি বলে। এইবারে এই যে 7টা প্রাথমিক মানসিক উপাদান, তাদের 7টা নাম দিয়েছেন থার্স্টন, তাদের কি করেছেন 7টা নাম দিয়েছেন। যেমন ধরো এই যে দন্ত শয়থায় আকার, এটাকে আবার ইংরেজি নাম আছে এগুলো। ঠিক আছে, ইংরেজি নাম আছে তোমাদের
তোমাদের পরীক্ষা ইংরেজি নাম, তোমাদের যে এ বই আছে দেখবে, তোমাদের যে সহায়িকা বই আছে সেখানে ইংরেজি নামগুলো অ্যাকচুয়ালি লিখতে হয়। হ্যাঁ, কোনটা এস, যেমন এটা এই যে দন্ত সহায়তাকার, এটাকে বলছে স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। এটা একটা উপাদান, ঠিক আছে, এটা একটা প্রাথমিক মানসিক ক্ষমতা, যেটাকে বলছে স্পেশিয়াল এবিলিটি। এটা একটা স্থান প্রত্যক্ষণের ক্ষমতা, এইটা একটা প্রাথমিক মানসিক ক্ষমতা। সাংখ্যমান ক্ষমতা, নিউমেরিক্যাল, এটাকে এস দ্বারা চিহ্নিত করে, এটাকে এস, এখানে দন্ত সহায়তাকার লিখছে তো ইংরেজি লেখে এস, ইংরেজিকে লেখে এস। তোমাদের সহায়িকা বইয়ে দেখবে লেখা, সহায়িকা বইটা দেখবে, সহায়িকা বইয়ে তোমাদের লেখা আছে, সহায়িকা বই তোমাদের লেখা আছে। এই ছবিটা অন্যরকম আঁকা আছে, এখানে এগুলো বাংলায় আছে, সহায়িকা বইয়ে এগুলো ইংরাজি উচ্চারণ আছে। এগুলো কি উচ্চারণ আছে? ইংরাজি উচ্চারণ আছে, ঠিক আছে। সহায়িকা বই এগুলো সব ইংরাজি উচ্চারণ আছে। যেমন স্থান প্রত্যক্ষণের ক্ষমতা, এই যে দন্তের সহায়তাকার জায়গায় ওখানে এস লেখা আছে। আবার ধরো বস্তু প্রত্যক্ষণের ক্ষমতা বা পারসেপচুয়াল এবিলিটি, এই বস্তু প্রত্যক্ষণের ক্ষমতা তোমার এখানে যেরকম ধরো তোমার এই দন্তস্ব লেখা আছে, ঠিক আছে। এটাও ওখানে পি লেখা আছে, পি, ঠিক আছে, ওখানে পি লেখা আছে। এখানে বস্তু দন্তস্ব লেখা আছে, ওখানে কি লেখা আছে? পি লেখা আছে। এটা হচ্ছে সাংখ্যমানের ক্ষমতা, স্থান প্রত্যক্ষণের ক্ষমতা, বস্তু প্রত্যক্ষণের ক্ষমতা, এইটা এখানে পি লেখা আছে। সাংখ্যমানের ক্ষমতা, ঠিক আছে, এইটা দন্তস্বটা, এটা হচ্ছে দন্তস্বটা। ওটা এখানে নিউমেরিক্যাল এবিলিটি। তোমাদের ইংরাজিটা তোমরা ইংরাজি লিখবে। তোমরা যদি পরীক্ষায় ছবিটা অনেক সময় আঁকতে দেয়, ঠিক আছে, তোমরা যদি দেয়, তোমরা ইংরাজিটাই লিখবে, ঠিক আছে। এবারে সাংখ্যমানের ক্ষমতা, নিউমেরিক্যাল এবিলিটি, ঠিক আছে। সাংখ্যমানের ক্ষমতাটা কি? নিউমেরিক্যাল এবিলিটি, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। স্মরণ ক্ষমতা, মেমোরিয়াল এবিলিটি, ঠিক আছে। স্মরণ ক্ষমতা এখানে এই যে স্মৃতি, হ্যাঁ, এইটা মেমোরিয়াল, এটাকে এম দ্বারা, এরাম থাকবে, এখানে এম লেখা থাকবে, এম। অর্থবোধের ক্ষমতা, ওয়ার্ড মিনিং এবিলিটি, এগুলো সব কিন্তু এই প্রাথমিক মানসিক উপাদান, অর্থবোধের ক্ষমতা, এখানে অ লেখা আছে, ঠিক আছে, ওখানে হয়তো ডাব্লু, হ্যাঁ, ওখানে ডাব্লু থাকতে পারে। দ্রুত ভাষা ব্যবহারের ক্ষমতা, ওয়ার্ড ফ্লুয়েন্সি এবিলিটি, ঠিক আছে, এখানে এফটা হয়তো এফ থাকবে, দ্রুত ভাষা ব্যবহারের ক্ষমতা, এই যে ভাষা, ঠিক আছে, এখানে ভি থাকবে বা এফ থাকবে, ঠিক আছে। যুক্তি ক্ষমতা, রিজনিং এবিলিটি, এই যে সাতটা হলো, এই সাতটা এই যুক্তি ক্ষমতা, রিজনিং, এটা আর দ্বারা প্রকাশ করা, মানে একটা সংখ্যা দ্বারা একটা প্রকাশ করা, ঠিক আছে। ওইটাই আছে, ওটাই লিখতে হবে পরীক্ষায় যদি আসে। এই ছবিটা, এই বাংলাগুলো লিখবে না, ছবিটা একই রকম হবে, শুধু ওগুলো ইংরাজিতে লিখবে। ওগুলো কি লিখবে? ইংরাজি লিখবে। তোমরা তোমাদের এ বইটা দেখে নেবে, তোমাদের টেক্সট বইটা, সহায়িকা বইটা দেখবে, ও সহায়িকা বই আছে। এছাড়া পরে আমি তোমাদের ছবিটা তুলে এখানে পোস্ট করে দেবো। তাই এখানেও জাস্ট এখানে ইংরাজি নামগুলো লিখবে, মানে পরীক্ষা যদি আসে ছবিটা আঁকার সময় সেম ছবি হবে, এরকমভাবে দিলেই হবে, কিন্তু এখানে ইংরাজিগুলো দেবে। স্থান প্রত্যক্ষণের ক্ষমতা, এখানে এস লিখলে, হ্যাঁ, বস্তু প্রত্যক্ষণের ক্ষমতা, এখানে পি লিখলে, ঠিক আছে, এখানে ইংরাজি নামগুলো দিলে হবে। এই যেমন সাতটা ক্ষমতা, এই যে প্রাথমিক মানসিক উপাদান বলে কতগুলি মানে সাতটা। কোন কাজে পাশের চিত্রে তিনটি বৌদ্ধিক কাজ দেখানো হয়েছে, এই তিনটে বৌদ্ধিক, এটা একটা বৌদ্ধিক কাজ, দেখো, এটা একটা বৌদ্ধিক কাজ, আর এটা বৌদ্ধিক কাজ। দেখো, প্রত্যেকটা কোনো কাজে হয়তো এই চারটে ক্ষমতা কাজে লাগছে, কোনো কাজে তিনটে ক্ষমতা কাজে লাগছে, কোনো কাজে এই তিনটে ক্ষমতা কাজে লাগছে, আর এমন কোনো কাজে সব কটা ক্ষমতা কাজে লাগতে পারে। বিভিন্ন কাজে এই যে মোটামুটি এই সাতটায় ক্ষমতা নিয়ে, এই যে প্রথম কাজে স্থান, সংখ্যা, স্মৃতি, ভাষা, এটা নিয়ে কাজ, স্থান, সংখ্যা, স্মৃতি, ভাষা, এগুলো নিয়ে তো তোমার হচ্ছে। দ্বিতীয় কাজে ভাষা, প্রত্যক্ষণ, যুক্তি, ভাষা, প্রত্যক্ষণ আর যুক্তি নিয়ে হয়তো তোমার কাজ হচ্ছে, ঠিক আছে। ভাষা, প্রত্যক্ষণ আর যুক্তি, এইটা প্রত্যক্ষণ, এটা হচ্ছে পারসেপচুয়াল এবিলিটি, এই যে প্রত্যক্ষণ, পি, এটা পি দ্বারা প্রকাশ করা হয়। তৃতীয় কাজে তোমার ভাষা, অর্থ, প্রত্যক্ষণ, এই তিনটে কাজে। এইরকম ভাবে সব কাজে সব ক্ষমতা ইউজ হয় না, আবার এরকম হতে পারে, আবার বিভিন্ন কাজে সব ক্ষমতা ইউজ হতে পারে, ঠিক আছে, সব কটা ক্ষমতায়, এরকম বিভিন্ন কাজে, ঠিক আছে। এই সাতটা ক্ষমতার কথা বলছি। তোমাদের যেটা মুখস্থ করতে হবে, থিওরিটা পরীক্ষা আসে সোজা থিওরি। এই যে সাতটা মানসিক ক্ষমতার নাম, এই সাতটা যে প্রাথমিক মানসিক উপাদানে যেটা পেয়ারানো হচ্ছে, সাতটা প্রাথমিক মানসিক উপাদানের সমবায়, এই সাতটা নাম মুখস্থ করতে। যেমন স্থান প্রত্যক্ষণের ক্ষমতা একটা, এইটা স্থান প্রত্যক্ষণের ক্ষমতা, যেটাকে বলে এস দ্বারা, এখানে এস
পরীক্ষায় ইংরেজি লিখবে, এটা এস লিখবে। তারপর বস্তু প্রত্যক্ষণের ক্ষমতা, এই যে বস্তু প্রত্যক্ষণের ক্ষমতা, এটা হচ্ছে তোমার পি লিখবে, পি, এটা কি লিখবে, পি লিখবে। সাংখ্যমানের ক্ষমতা, সাংখ্যমান ক্ষমতা, এটা লিখবে এন, এই যে সাংখ্যমান ক্ষমতা, এটা লিখবে এন লিখবে, ঠিক আছে। স্মরণ ক্ষমতা, মেন্টাল এবিলিটি, এটা লিখবে এম লিখবে। অর্থবোধের ক্ষমতা, ওয়ার্ড, অর্থবোধে ডাব্লিউ লিখবে, ঠিক আছে। দ্রুত ভাষা ব্যবহারের ক্ষমতা, এটাকে বারবার ভি বলে, ভি, এটা তোমার ভি লিখবে, হ্যাঁ। আর যুক্তি ক্ষমতা বা এটা যুক্তি ক্ষমতা, এটাকে আর লিখবে, ঠিক আছে। এরকম বড় হাতের অক্ষরগুলো দেবে, বড় হাতের অক্ষরগুলো দেবে, দিয়ে এরকম ভাবে তোমরা ছবিটা আঁকবে, তোমরা ছবিটা আঁকবে, ঠিক আছে। এরকম ভাবে তোমরা ছবিটা আঁকবে, পরীক্ষাতে এরকম ভাবে আঁকবে। এরপরে তোমাদের এই যে এটা বুঝে নিতে হবে যে 1 নম্বর কাজে তিনটে বৌদ্ধিক কাজ, কোন কাজে করা ক্ষমতা কাজে লাগছে, এরকম তোমার বুঝিয়ে দিতে হবে জিনিসটা, ঠিক আছে। এখানে যেরকম হয় সেরকমই সেম হবে, শুধু তোমাদের হচ্ছে মেন হচ্ছে এই কটা ক্ষমতার নাম মুখস্থ করা, ঠিক আছে। এই কটা ক্ষমতার নাম মুখস্থ করা প্রয়োজনে, এমন কাজ যে সম্পর্কের জন্য এমন বিশেষ ক্ষমতা প্রয়োজন আছে যেগুলো অন্য কাজের মধ্যে সময়, মানে অন্য কোনো কাজে আরো এত এই 3টে ক্ষমতা কাজে লাগতে পারে, এরকম হতে পারে, কিন্তু ঠিক আছে। এই ধরনের অবস্থা ব্যক্তিগত করতে পারে, তাই সেটিকে কোনো সামগ্রিক ঘটনা না। তাই শাস্ত্র তত্ত্বে স্পষ্ট বলেছেন, যেহেতু বৌদ্ধিক কাজ সম্পাদনের মানুষ তার প্রয়োজনীয় 7টি মানসিক উপাদানের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেহেতু তাদের সমবায় দলকে স্পিয়ারম্যানের বা সাধারণ মানসিক ক্ষমতা, এই যে 7টি উপাদান যে মানুষ সব কাজ করছে, সুতরাং এই 7টি উপাদানের সমবায় সাধারণ মানসিক ক্ষমতা। স্পিয়ারম্যান যেটাকে সাধারণ মানসিক ক্ষমতা বলছেন, সেটা হচ্ছে 7টি প্রাথমিক মানসিক উপাদানের সমন্বয়, সেটাই বলছে থার্স্টন। এটা, এবং এটাই হচ্ছে বুদ্ধি, এটার নামই বুদ্ধি, এটার নামই হচ্ছে কি বুদ্ধি। আমরা যে বুদ্ধি বলি, বুদ্ধি হচ্ছে এইটাই, এই 7টি প্রাথমিক মানসিক উপাদানের সমন্বয়, যেটা স্পিয়ারম্যান বলছে সাধারণ মানসিক ক্ষমতা বা থার্স্টন বলছে প্রাথমিক মানসিক উপাদানের সমন্বয়। এই 7টা জিনিসকে নিয়ে বুদ্ধি তৈরি হয়, বুদ্ধি আর কিছু নয়, 7টা জিনিসের সমন্বয়, যেটাকে স্পিয়ারম্যান বলছে সাধারণ মানসিক ক্ষমতা, আর ইনি বলছে 7টা প্রাথমিক মানসিক উপাদানের সমন্বয়, ঠিক আছে। এই হচ্ছে বুদ্ধি। তোমাদের এখানে মুখস্থ করতে হবে 7টা ক্ষমতার নাম। তাহলে তোমরা সেকেন্ড প্রশ্ন লিখে নাও যে থার্স্টনের বহু উপাদান তত্ত্বে, সেকেন্ড প্রশ্ন লেখো, থার্স্টনের বহু উপাদান তত্ত্বে যে 7টি প্রাথমিক মানসিক উপাদানের নাম, যে 7টি প্রাথমিক মানসিক উপাদানের নাম বলা হয়েছে, যে 7টি প্রাথমিক মানসিক উপাদানের নাম বলা হয়েছে, সেগুলি উল্লেখ করো, সেগুলি উল্লেখ করো। এই প্রশ্নের উত্তর দেখাবে। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে যে 7টি প্রাথমিক মানসিক উপাদানের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলি উল্লেখ করো। চলে গেল তোমার সাধারণ মানসিক ক্ষমতা। তাহলে স্পিয়ারম্যান যেটাকে সাধারণ মানসিক ক্ষমতা বলছেন, থার্স্টন সেটাকে 7টি প্রাথমিক মানসিক উপাদানের সমন্বয় বলছেন। এবং সেটাই হচ্ছে অ্যাকচুয়াল বুদ্ধি। বুদ্ধি হচ্ছে ওইটাই হচ্ছে বুদ্ধি, ঠিক আছে। দুটো থিওরি আমরা আলোচনা করলাম, এই দুটি শেষ কথা না, কারণ তত্ত্ববিদ্যা আগামী আরো অনেক মতবাদ পেয়েছেন, কিন্তু যদি মতবাদ তত্ত্ব আলোচনা হয়, তার থেকে দেখা যায় স্পিয়ারম্যান মানুষের মানসিক ক্ষমতা দুটি ভাগ করেছেন, একটা সাধারণ মানসিক ক্ষমতা আর একটা বিশেষ মানসিক ক্ষমতা, ঠিক আছে। যেটা আমরা আগেই জেনেছি। এগুলো আলোচনা মানে শর্টকাট করা হয়েছে, যেটা আলোচনা হলো তার শর্টকাট এটা। এবার দেখো, এই যে স্পিয়ারম্যান যেটা সাধারণ মানসিক ক্ষমতা বলছেন, বা থার্স্টন যেটাকে 7টি প্রাথমিক মানসিক উপাদানের সমন্বয় বলছেন, সেইটা আসলে কি? সেটা আসলে বুদ্ধি। সেটা আসলে বুদ্ধি, ঠিক আছে। এইবার বুদ্ধির সংজ্ঞাটা আজকে আমরা আলোচনা করবো, এটা করে আজকে আমাদের শেষ হয়ে যাবে। বুদ্ধির সংজ্ঞাটা দেখে নিই আমরা আজকে, ঠিক আছে। মানুষের মানসিক ক্ষমতার প্রকৃতির 2 উপাদান তত্ত্বই বলা হয় সাধারণ মানসিক ক্ষমতা। ব্যক্তি অন্তর্নিহিত এমন এক মানসিক ক্ষমতা যা তাকে সকল রকম বৌদ্ধিক কাজে সাহায্য করে, সেটা আমরা আগেই পড়েছি। এই সাধারণ মানসিক ক্ষমতা হলো এমন একটা ক্ষমতা, যেটা স্পিয়ারম্যান বলেছেন, যেটা মানুষের সকল রকম বৌদ্ধিক কাজে মানুষকে সহায়তা করছে। এই তত্ত্বের প্রবর্তক স্পিয়ারম্যান তার আলোচনা প্রসঙ্গে এই সাধারণ মানসিক ক্ষমতা প্রচলিত বুদ্ধি কথাটির সমর্থক হিসাবে, এই যে সকল রকম বৌদ্ধিক কাজে সাহায্য করছে, তার মানে এটাই বুদ্ধি। বৌদ্ধিক কাজ কাকে বলে? বৌদ্ধিক কাজ বলে যে কাজে বুদ্ধি লাগে তাকে বৌদ্ধিক কাজ বলে, যে কাজে বুদ্ধি লাগে তাকে বৌদ্ধিক কাজ বলে। স্পিয়ারম্যান যেটা বলে সাধারণ মানসিক ক্ষমতা, যেটা সকল রকম বৌদ্ধিক কাজে সাহায্য করে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে স্পিয়ারম্যান যেটাকে সাধারণ মানসিক ক্ষমতা বলছেন, সেটাই হলো বুদ্ধি। সেটা হলো কি?
বুদ্ধি, বুদ্ধির সমর্থক এটা, বুদ্ধির সমর্থক হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা। মনোবিদ মনে করেন বুদ্ধি হলে এমন একটি জন্মগত মানসিক ক্ষমতা যা তার সব রকম বিচার বিবেচনামূলক কাজ করে প্রয়োজন। মনোবিদগণও কিন্তু মনে করেন বুদ্ধি হলে এমন একটা ক্ষমতা, মানে পিয়ারম্যান মনে করছেন যে সাধারণ মানসিক ক্ষমতা সব রকম কাজে সাহায্য করছে, সব রকম বৌদ্ধিক কাজে। আর মনোবিদগণও বলছেন বুদ্ধি হলে মানুষের এমন একটি ক্ষমতা যা সব রকম বিচার বিবেচনামূলক কাজে সাহায্য করে প্রয়োজন হয়। অর্থাৎ এই সাধারণ মানসিক ক্ষমতা বা বুদ্ধি মানুষের উদ্দেশ্য আচরণে উপযুক্ত। অতএব এই সাধারণ মানসিক ক্ষমতাই যা, বুদ্ধিও তাই মোটামুটি, ঠিক আছে, যা মানুষের উদ্দেশ্যমূলক শিখন আচরণকেও প্রভাবিত করে থাকে, শিখন পরিস্থিতি উদ্দেশ্য উপযুক্ত সক্রিয়তার প্রকৃতি নির্ধারণের মধ্য দিয়ে। তাহলে যদি বলেই যে সাধারণ মানসিক ক্ষমতা অপর নাম কি, পিয়ারম্যান যেটাকে সাধারণ মানসিক ক্ষমতা বলছেন তার অপর নাম কি, পিয়ারম্যান যেটাকে সাধারণ মানসিক ক্ষমতা বলছেন আর অপর নাম কি, তাহলে তার অপর নামটা কি হবে? তার অপর নাম বুদ্ধি। তার অপর নামটা কি হবে? বুদ্ধি। তাহলে প্রশ্নটা কটা, পিয়ারম্যান যেটিকে সাধারণ মানসিক ক্ষমতা বলছেন সেটির অপর নাম কি? পিয়ারম্যান যেটিকে সাধারণ মানসিক ক্ষমতা বলছেন সেটির অপর নাম কি? সেটির অপর নাম কি? সেটির অপর নাম হলো কি? বুদ্ধি। সেটা অপর নাম কি? বুদ্ধি। এবারে যে বুদ্ধিতে এলাম আমরা, বুদ্ধির সংজ্ঞা আমরা দেখব। বুদ্ধির সংজ্ঞা যে কোনো আলোচনা করতে গেলে আগে তার সংজ্ঞাটা জানতে হয়, সংজ্ঞা থেকে সেইটা বিষয়টা সম্পর্কে ধারণা সৃষ্টি হয়। সংজ্ঞাটা না জানলে তোমার সেই বিষয় সম্পর্কে ধারণা হবে। তাই বুদ্ধির সংজ্ঞাকে জানতে, মানুষ সাধারণ মানুষের ক্ষমতায় যে বুদ্ধি, এই বিষয়ে বিভিন্ন মতভেদের মত একটু থাকলেও এই মত ক্ষমতা বলতে তারা সঠিকভাবে কি বলতে চান তা বলতে গিয়ে তার মত ঐক্যে পৌঁছতে পারে। সাধারণ মানসিক ক্ষমতাটাই যে বুদ্ধি, এটা মনোবিদরা মোটামুটি তার মধ্যে মানে মতের ঐক্য এসছে, মানে তারা মোটামুটি মেনে নিয়েছে যে যেটাকে সাধারণ মানসিক ক্ষমতা বলা আছে সেটাই যে বুদ্ধি, এটা অনেক মনোবিদ মেনে নিয়েছে যেটা ঠিক। কিন্তু বুদ্ধির সংজ্ঞা, এই ক্ষমতা বলতে তারা সঠিকভাবে কি বলতেন, বুদ্ধির সংজ্ঞাটা, বুদ্ধিটা কি জিনিস, বুদ্ধিটা কি, সেইটা নিয়ে কিন্তু মনোবিদদের মধ্যে মত ঐক্য হয়নি। মানে এক একটা মনোবিদ এক রকম কথা বলেছে। এই সাধারণ মানসিক ক্ষমতা বুদ্ধি কি তা বোঝানোর চেষ্টা করে মনোবিদ তারা এক একটি সংজ্ঞা দিচ্ছে। মত ঐক্য না হওয়ার ফলে এক একজন মনোবিদ এক একটা সংজ্ঞা দিচ্ছে, তার ফলে অনেকগুলো সংজ্ঞা হয়ে গেছে। ফলে বুদ্ধি বা সাধারণ মানসিক ক্ষমতার সংজ্ঞা অনেক হয়ে গেছে, ঠিক আছে। এত বৈচিত্র্যপূর্ণ সংজ্ঞা, এত বেশি সংজ্ঞা যে আসলে বুদ্ধি বা সাধারণ মানসিক ক্ষমতা কি তা একেবারে খুবই বোঝাবুঝি, মানে অনেকগুলো সংজ্ঞা এসে গেছে। সাধারণ মানসিক ক্ষমতা বা বুদ্ধির এই জিনিসটার এর থেকে তার সংজ্ঞার পরিমাণ খুব বেড়ে গেছে, সংজ্ঞার পরিমাণটা খুব বেড়ে গেছে। ফলে প্রচুর সংজ্ঞা চলে এসেছে, প্রচুর সংজ্ঞা, ঠিক আছে। এই জিনিসটার প্রচুর সংজ্ঞা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। মনোবিদরা অনেক সংজ্ঞা দিই, ফলে সংজ্ঞা অনেক বেশি হয়ে গেছে। এই সংজ্ঞাটা অনেক বেশি হয়ে গেছে। কয়েকটা সংজ্ঞার আলোচনা করা হয়েছে, যেহেতু অনেক সংজ্ঞা অনেক মনোবিদ দিয়েছে, ফলে সংজ্ঞা অনেক বৈচিত্র্যপূর্ণ সংজ্ঞা আমরা পেয়েছি। যেমন কোনো মনোবিদ বলে মানুষের বুদ্ধিকে তার অভিযোজন ক্ষমতা বলেছে। কোনো মনোবিদ বলছে যে বুদ্ধি হলো কি? অভিযোজনের ক্ষমতা। অভিযোজন মানে কি? মানিয়ে নেওয়া। অভিযোজন মানে কি? মানিয়ে নেওয়া। কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটাকে বলে অভিযোজন। কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটাকে কি বলে? মানিয়ে নেওয়াটাকে অভিযোজন বলে। বলছে বুদ্ধি হলো অভিযোজনের ক্ষমতা। বুদ্ধি হলো কি? অভিযোজনের ক্ষমতা। কোনো বলছে বুদ্ধিকে, কোনো বুদ্ধি কি তার না অভিযোজনের ক্ষমতা। আবার অনেকে বলছে বুদ্ধি হলো মানুষের শিখন ক্ষমতা। অনেকে বলছেন বুদ্ধি হলো মানুষের শিখন। তারা মনোবিদরা অনেকগুলো সংজ্ঞা দিয়েছে, কেউ বলছে অভিযোজন ক্ষমতা, কেউ বলছে শিখন ক্ষমতা। এমন অনেক মনোবিদ আছে যারা বলছে বুদ্ধি তারা আপেক্ষিক মানসিক সামর্থ্য। কেউ বলছে বুদ্ধি হলো কি? আপেক্ষিক মানসিক সামর্থ্য। অর্থাৎ 3 ধরনের পদ্ধতি উপতাগত বুদ্ধি সংজ্ঞাতেই বলা হয়েছে মানুষের বুদ্ধি আর মানসিক ক্ষমতা বিভিন্ন কাজের মধ্যে প্রকাশ পায়। এই যে 3টে সংজ্ঞা, এইখান থেকে একটা সিদ্ধান্ত আসা যাচ্ছে যে বুদ্ধি জিনিসটা কাজের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। কেউ বলছে অভিযোজন ক্ষমতা, অর্থাৎ অভিযোজন একটা কাজ, অভিযোজন একটা কি? কাজ। কেউ বলছে শিখন ক্ষমতা, শিখন একটা কাজ। আবার কেউ বলছে আপেক্ষিক মানসিক সামর্থ্য, হ্যাঁ, এটাও কিন্তু একটা মানসিক সামর্থ্য একটা কাজ, ঠিক আছে। 3টে ক্ষমতার মধ্যেই 3টে সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে বুদ্ধি একটা কাজ। বুদ্ধি দ্বারা যে একটা কাজ হয়, বুদ্ধি দ্বারা যে কাজের মধ্যে প্রকাশ পায় সেটা কিন্তু প্রমাণ হচ্ছে। বুদ্ধি কাজের মাধ্যমে যে প্রকাশ পায় তার প্রমাণ হচ্ছে।
তিনটে মনোবিদ তিনটে সংজ্ঞা পেয়েছি, মনোবিদ তিনটে সংজ্ঞা আমরা পেয়েছি। কেউ বলছে বুদ্ধি হলো অভিযোজন ক্ষমতা, কেউ বলছে বুদ্ধি হলো মানুষের শিখন ক্ষমতা, আর কেউ বলছে বুদ্ধি হলো একটা আপেক্ষিক মানসিক সামর্থ্য। এই তিনটে সংজ্ঞাতে প্রমাণ হচ্ছে যে বুদ্ধিটা প্রকাশ পায় কাজের মধ্য দিয়ে। আমাদের যে বুদ্ধি আছে এটা কিভাবে মানুষের যে বুদ্ধি আছে কিভাবে জানতে পারবো? মানুষের মাথার খুলি বেঁধে বুদ্ধি, এটা খুলিটা ভেঙে দেখতে পাবে না, কিন্তু সেটা জানতে গেলে তার কাজ দেখতে হবে, তার কাজ কেমন করছে সে। তার কাজ যদি ভালোভাবে করে, যদি ভালো পরীক্ষা ভালো রেজাল্ট করে, তাহলে বলতে বুদ্ধি ভালো আছে, ঠিক আছে? তাহলে কাজের মধ্য দিয়ে প্রকাশ পায়। এই তিনটেতেই সংজ্ঞায় বাস্তবেও তাই, তো বাস্তবে তো তাই। বুদ্ধিটা প্রকাশ পায় কিভাবে? হ্যাঁ, কাজের মধ্য দিয়ে, ঠিক আছে? আমার কাজ কেমন করছি তার মাধ্যমে আমার বুদ্ধি প্রকাশ। আমার বুদ্ধি আছে কি না আছে এটা বোঝা যাবে কি? কাজের মধ্যে দিয়ে। আমি বুদ্ধিমান না বুদ্ধুরাম, বুদ্ধিমান মানে বুদ্ধি বেশি, বুদ্ধুরাম মানে যার বুদ্ধি নেই, ঠিক আছে? এটা কাজের মধ্যে প্রকাশ পায়। এটা এই মনোবিদ আপাত দৃষ্টিতে এই মনোবিদ সংজ্ঞা দিয়েছেন, এই সংজ্ঞাগুলো মোটামুটি ঠিকই আছে, তিনটে সংজ্ঞা দিয়েছে, ঠিক আছে? তাহলে তোমরা পরীক্ষায় লিখবে, তাহলে তোমরা লেখো যে মনোবিদদের দেওয়া বুদ্ধির বিভিন্ন সংজ্ঞাগুলি উল্লেখ করো। মনোবিদগণের দ্বারা প্রদত্ত বুদ্ধির বিভিন্ন সংজ্ঞাগুলি উল্লেখ করো, সংজ্ঞাগুলি উল্লেখ করো। এই তিনটে সংজ্ঞা দ্বারা যেটা প্রকাশ, যে বুদ্ধি জিনিসটা প্রকাশ পায় কার দ্বারা? কাজের মধ্যে দিয়ে। তো সংজ্ঞা প্রশ্ন দিলাম যে মনোবিদগণের প্রদত্ত বুদ্ধির বিভিন্ন সংজ্ঞাগুলি উল্লেখ করো। সুতরাং যারা বেশি বুদ্ধিমান তারা বেশি জটিলতর পরিবর্তনশীল অবস্থান অর্জন করতে পারে, বেশি পরিমাণে শিখতে পারে, নিজের সামর্থ্যের অনুবিচার করতে পারে। যারা বেশি বুদ্ধিমান তারা জটিল পরিস্থিতির সাথে খুব সহজে অভিযোজন করতে পারবে, যেহেতু বুদ্ধি অভিযোজনের ক্ষমতা। তারা আবার কি করতে পারবে? তারা বেশি শিখতে পারবে, যেহেতু বুদ্ধি শিখন ক্ষমতা। আবার তারা নিজের সামর্থ্যকে তুলনা বিচার করতে পারে, কারণ যেহেতু বুদ্ধি হলো একটা আপেক্ষিক মানসিক সামর্থ্য, তাদের নিজের সামর্থ্যকে বিচার করতে পারবে। সুতরাং বুদ্ধিরা এই সকল কাজের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে, বুদ্ধিরা এই সকল কাজের মধ্য দিয়ে প্রকাশ করছে। বাস্তব বুদ্ধি নামে এই মানসিক ক্ষমতা ঠিক কোন কাজের মধ্যে প্রকাশ পায়, সঠিকভাবে কতগুলি কাজের মধ্যে প্রকাশ পায় তা নিশ্চিত বলা মুশকিল। কোন কাজের মধ্য দিয়ে কোন বুদ্ধি কিরম প্রকাশ পাবে সেটা নিশ্চিত বলা মুশকিল, কিন্তু কাজের মধ্যে প্রকাশ পাচ্ছে এটা ঠিক, কাজের মধ্যে প্রকাশ পাচ্ছে এটা ঠিক। তা বুদ্ধির জন্য সংক্ষিপ্ত সংজ্ঞা গঠন করলে সংজ্ঞাটি অসম্পূর্ণ থেকে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কোন সংজ্ঞাটা ঠিক? অনেকগুলো সংজ্ঞা, তিনটে সংজ্ঞার মধ্যে কোনটা বুদ্ধিটা অভিযোজনের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে, নাকি শিখনের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, নাকি মানসিক সামর্থ্য দিয়ে প্রকাশ পাচ্ছে, সেইটা ঠিক কোন কাজটা হলে বুদ্ধি সেটা নিয়ে কিন্তু সমস্যা আছে। তাই জন্য বুদ্ধি এত ছোট সংজ্ঞা দিলে সংজ্ঞাটা অসম্পূর্ণ থাকছে। তাই এই ধরনের বিশ্বাসী আধুনিক মনোবিদগণ বুদ্ধি সংজ্ঞা দিয়েছেন, যারা বিস্তৃত বিবরণ দিতে হয়েছে। আধুনিক মনোবিদগণ বুদ্ধি একটা বিস্তৃত সংজ্ঞা, একটা গঠনমূলক সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছে। এর ছোট ছোট সংজ্ঞাগুলো এক জায়গায় করে আধুনিক মনোবিদগণ এটা বুদ্ধির একটা গঠনমূলক সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছে। এটা মনোবিদ স্টোডার্ট এর সংজ্ঞা, যে সংজ্ঞাটা অনেকেই সমর্থন করেছেন, মনোবিদ স্টোডার্টের সংজ্ঞাটাকে অনেকেই সমর্থন করেছেন, ঠিক আছে? মনোবিদ স্টোডার্ট কার সংজ্ঞাটা? এটা একটা কার্যকরী সংজ্ঞা, বুদ্ধির একটা কার্যকরী সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে, ফলে মনোবিদ স্টোডার্ট একটা কার্যকরী সংজ্ঞা দিয়েছেন। এটা ইংরেজি, এর বাংলাটা হলো তোমার বলছে অপেক্ষাকৃত দুরূহ, জটিল ও বিমূর্ত পরিস্থিতিতে প্রাক্ষবিক শক্তি রোধের মাধ্যমে একাগ্রতার সঙ্গে সামাজিক মূল্য সম্পন্ন লক্ষ্য অভিমুখী সৃজনাত্মক কর্ম প্রবণতা হলো বুদ্ধি। এটা স্টোডার্টের সংজ্ঞা। কার সংজ্ঞাটা? স্টোডার্ট। এইটা তোমার ইংরাজি সংজ্ঞা। হ্যাঁ, ইট ইজ দ্য এবিলিটি টু undertake activities that are characteristic by difficulty, complexity, abstractness, economy, adaptiveness as a goal to a goal, social value, and the emergence of originals, and to maintain such activities under conditions that demand a contribution of energy and resistance to emotional ফোর্সেস। স্টুডেন্ট এই সংজ্ঞাটা বাংলা অর্থ যেটা হচ্ছে ওই যে অপেক্ষাকৃত দুরূহ, জটিল ও বিমূর্ত পরিস্থিতি। এই সংখ্যাটা ভাগে ভাগ করে নেবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। পরিস্থিতিটা কিরম? অপেক্ষাকৃত দুরূহ, জটিল ও বিমূর্ত পরিস্থিতি। মানে দুরূহ মানে খুব খুব কঠিন পরিস্থিতি, জটিল মানে খুব জটিল, ও বিমূর্ত পরিস্থিতি মানে যেটা আমরা দেখতে পাই না, যেটা আমরা চোখে দেখতে পাই না।
প্রাক্ষবিক শক্তিকে রোধ, আমাদের মধ্যে একটা শক্তি আছে প্রাক্ষবিক শক্তি, যেটা বলেছি যে বৌদ্ধিক কাজে কিন্তু প্রাক্ষবিক শক্তি কাজে লাগে না, ওটাকে রোধ করতে হয়। প্রাক্ষবিক শক্তি ইমোশনটা রোধ, আমাদের যে ইমোশন আছে আগে আলোচনা করেছিলাম, যে ইমোশনটাকে রোধ করতে হবে প্রাক্ষবিক রোধের মাধ্যমে একাগ্রতার সঙ্গে, একাগ্রতা মানে মন দিয়ে সামাজিক মূল্য সম্পন্ন লক্ষ্য অভিমুখী কাজ, লক্ষ্য সৃজনাত্মক কর্মপ্রণতা হলো বুদ্ধি। সামাজিক মূল্যবোধ সম্পন্ন, আমরা যে কাজটা করব সেই কাজটা যেন সামাজিক মূল্য থাকে। সামাজিক মূল্যহীন কাজের কোনো গুরুত্ব নেই, সামাজিক মূল্যহীন কাজ করে কোনো লাভও নেই, কোনো গুরুত্ব নেই। তাহলে এমন কাজ করতে হবে যে কাজে সামাজিক মূল্য থাকবে, ঠিক আছে, লক্ষ্য অভিমুখী, এবং যে কাজে একটা লক্ষ্য থাকে, যে কাজে এটা কি থাকবে, এটা লক্ষ্য থাকবে, এবং সৃজনাত্মক কর্ম। সৃজনাত্মক কর্ম মানে কি, যে কাজটা তুমি প্রথম করছো তোমার আগে কেউ করেনি, যে কাজটা তুমি প্রথম করছো তোমার আগে কেউ করেনি, এরম কাজ করার প্রবণতা, প্রবণতা মানে কি ইচ্ছা, প্রবণতা মানে কি ইচ্ছাই হলো বুদ্ধি, এটাই হলো বুদ্ধি। তাহলে পরিস্থিতি সংজ্ঞাটা তিনটি ভাগে ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে কেমন পরিস্থিতি, অপেক্ষাকৃত দুরূহ, জটিল ও বিমূর্ত পরিস্থিতি। কোন শক্তিকে রোধ করতে হবে, প্রাক্ষবিক শক্তি। আমাদের দুরকম শক্তি আছে, আমাদের দুরকম শক্তি, একটা মানসিক শক্তি আর একটা প্রাক্ষবিক শক্তি। এই ক্ষেত্রে প্রাক্ষবিক শক্তিটাকে রোধ করে দিতে, মানে ওটাকে পুরো বন্ধ করে দিতে হবে। রোধের মাধ্যমে কিরমভাবে কাজ করতে হবে, একাগ্রতার সঙ্গে প্রাক্ষবিক শক্তি রোধ করে একাগ্রতার সঙ্গে কাজ করতে হবে। তাহলে পরিস্থিতি কিরম, অপেক্ষাকৃত দুরূহ, জটিল ও বিমূর্ত পরিস্থিতি। কাজটা কেমনভাবে করতে হবে, প্রাক্ষবিক শক্তি রোধের মাধ্যমে একাগ্রতার সঙ্গে কাজ করতে হবে। কেমন কাজ করতে হবে, সামাজিক মূল্য সম্পন্ন, যে কাজে সামাজিক মূল্য আছে, লক্ষ্য অভিমুখী সৃজনাত্মক কর্ম প্রবণতা হলো বুদ্ধি। সামাজিক মূল্য সম্পন্ন কাজ কি, যেমন আমাদের এই ছেলেরা, তোমাদের বন্ধুরা, 14 তারিখ তোমাদের সাইফুল টাইফুল এসেছিল, ঠিক আছে, ওরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলো স্কুলে, এই কাজটা একটা সামাজিক মূল্য, ওইটা বুদ্ধি। ওই যে কাজটা করেছে, যে ক্ষমতার কাজ, সেটা বুদ্ধি, ঠিক আছে, সামাজিক মূল্য সম্পন্ন। ব্লাড ডোনেশন ক্যাম্পের এখন খুব রক্তদান যে ক্যাম্প করলো, তার খুব সামাজিক মূল্য আছে। এই ধরনের কাজ, এমন কাজ করতে যে কাজ সামাজিক মূল্য থাকে। লক্ষ্যভূমিকী কাজ আর সৃজনাত্মক কর্ম, সৃজনাত্মক কর্ম মানে কি, যে কাজটা আগে কেউ করেন, এই কাজ করার ইচ্ছাই হলো বুদ্ধি। তাহলে এইটা সংজ্ঞাটা চারটে ভাগ, একটা হচ্ছে পরিস্থিতি, একটা কিভাবে কাজ করতে হবে, আর 3 নম্বর কেমন কাজ করতে হবে। 3 নম্বর তিনটে ভাগ, আর 3 নম্বর কেমন কাজ করতে হবে, ঠিক আছে। এটা স্টোডারের সংজ্ঞা, খুব সহজ সংজ্ঞা। পরিস্থিতিটা ভেবে নেবে, অপেক্ষাকৃত দুরূহ, জটিল, বিমূর্ত পরিস্থিতি। কিভাবে কাজ, প্রাক্ষবিক শক্তি রোধের মধ্যে দিয়ে একাগ্রতার সঙ্গে। আর কি ধরনের কাজ, সামাজিক মূল্য সম্পন্ন লক্ষ্য অভিমুখী সৃজনাত্মক কর্ম প্রবণতা হলো বুদ্ধি। স্টোডারের সঙ্গে। তাহলে লাস্টে তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, স্টোডারের মৌলভী স্টোডার প্রদত্ত বুদ্ধি সংজ্ঞাটি উল্লেখ করো। মৌলভী স্টোডার তন্ত্র 6 ডয়াকার ডয়রে স্টোডার প্রদত্ত বুদ্ধি সংজ্ঞাটি উল্লেখ কর। মৌলভী স্টোডার প্রদত্ত, এই যে স্টোডার বানালে কাজ, স্টোডার প্রদত্ত বুদ্ধির সংজ্ঞাটি উল্লেখ করো, ঠিক আছে। সংজ্ঞাটি উল্লেখ করবে, মুখস্থ করবে, মুখস্থ করে নেবে একদম, ঠিক আছে। এই প্রশ্নগুলো তো আমাদের তোমার আজকে যতটা পড়ানো হলো, ফার্স্টনের বহুপরণ তত্ত্ব সেটা নিয়ে আলোচনা হলো, আর বুদ্ধি সংজ্ঞাগুলো আলোচনা করা হলো। পরের দিন বুদ্ধি বৈশিষ্ট্য, হ্যাঁ, যেটা সাধারণ মানুষ সেটাই বুদ্ধি বৈশিষ্ট্য পরের দিন আলোচনা হবে, ঠিক আছে। সবাই কিন্তু প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখে আমাকে দেখাবে, হ্যাঁ, অবশ্যই নিজের ভাষায় লিখে দেখাবে। সবাই ভালো থাকো, এই বলে আজ এই ক্লাসটা আমাদের শেষ।